কখনো বৃষ্টি, আবার কখনো কান্না, কখনো হাসি। ঋতু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ারও পরিবর্তন হয়। তেমনি আমরা যত বড় হই আমাদের জীবনেরও কিন্তু পরিবর্তন হয়। এই প্রকৃতি যেমন তার নিয়মে চলে, আমরাও কিন্তু এক সময় বাধ্য হই বিভিন্ন নিয়ম মেনে চলার। তবে কিন্তু আমাদের নিয়ম নয়, এই সমাজের নিয়ম মেনে চলতেই আমরা বাধ্য হই। এই সমাজই কিন্তু আমাদের বাধ্য করে তার সব নিয়মগুলো আমাদের ওপরে চাপিয়ে দেওয়ার। এক কথায় বলতে পারো, বাধ্য করে জোর করে চাপিয়ে দেওয়ার, যেটা আমরা সকলেই বাধ্য হই মেনে নেওয়ার পরিস্থিতির চাপে পড়ে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রঞ্জিতা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর জানো তো, আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তার কারণ কি জানো? কালকে রাত্রে ছোট ছেলেটা খুব জ্বালাচ্ছিল, ওর পা নাকি কামড়াচ্ছিল। আসলে কি বলো তো, এই যে যখন এই বৃষ্টি হয়, মাটি ভিজা থাকে, ওই যদি একটু খালি পায়ে দৌড়াদৌড়ি করে না, তো রাত্রে প্রচণ্ড পা কামড়ায়। তো সেই পা আবার তেল দিয়ে মালিশ করে দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে আবার ঘুমায়। তো এর জন্য অনেকটাই রাত জাগা হয়েছে, এর জন্য সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো এর জন্য ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে বাসনগুলো বের করে নিলাম। আর আগের দিন তো যখন রান্না করি তখন উনুনটা লেপি আর ছাই তোলা হয় না, তো এর জন্য হঠাৎ করে আবার মনে পড়লো, তাই চলে আসলাম বাসনগুলো রেখে উনুনের ছাইটা তুলতে। তো ছাইটা তুলতে এসেও আবার দেখছি প্রেশার কুকারটাও বের করে নিই, জানো তো। তো সেই প্রেশার কুকারটাও একবারে বের করে নিলাম। আর প্রেশার কুকারে কালি দেখে তোমরা হয়তো একটু অবাক হচ্ছ, তাই না? কিন্তু কি বলো তো, আমার এটা অভ্যাস হয়ে গেছে। আসলে যখন একটা গ্যাস নিই, সেই গ্যাসটা ফোড়ানোর পরে আবার যে কয় মাস পরে গ্যাস নেওয়া হয় তার কোনো ঠিক নেই। তো এর জন্যই তখন যেহেতু মটর ডাল বলো, ঘুগনি বলো, যাই হোক কিছু তো করে খাওয়া হয়, তো তখন আমি ওই উনুনেই করি। তো ওই করতে করতে যেহেতু অভ্যাস হয়ে গেছে, ওর জন্য এখন আর সমস্যা হয় না। তো কালকে রাত্রেবেলা কটা ভাত বসিয়েছিলাম, তো এই প্রেশারেই বসিয়েছিলাম উনুনে। কি বলো তো, গ্যাসটা অনেক কষ্ট করে নিই, তো এর জন্য গ্যাসে কিছু রাঁধতে গেলে যেন মনে হয় যে গ্যাসটা যদি আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এর জন্য যতটা পারি কম আর কি রান্না করার চেষ্টা করি। আর এই দিকে দেখেছো, আমার কলতলাটা বড্ড স্বাদ করে করেছিলাম, জানো তো, অনেক বড় সড়ো করে। কিন্তু আমার এই কলতলাটার পাশেই রয়েছে একটা জাম গাছ, আর সেই জাম গাছে এত পরিমাণে শুঁয়োপোকা যে তার নাদিগুলো অনবরত আমার এই কলতলায় এসে পড়ে, আর কলপাটটা পুরো কালো চিটচিট দাগে ভরে যায়। মানে যেদিনকে পরিষ্কার করব সেই দিন রাতটা না যেতে যেতেই সকালবেলা উঠে দেখব যা তাই হয়ে গেছে। যদিও তোমাদের দাদাভাইকে বলেছি যে ওপরে একটা ছাউনি দেওয়ার ব্যবস্থা করে দিতে, এখন জানি না যে সে কবে দেবে। আর এরকম নোংরা হয়ে থাকলে তোমরাই বলো ভালো লাগে? যদিও বা নতুন নতুন করা, আর তার মধ্যে এরকম পরিষ্কার করে যদি না রাখা হয়, নিজেদের কাজ করতেও যেন বিরক্তিকর লাগে। তো যাই হোক, দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর এই যে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি আমি জায়গা মতো সব বাসনগুলোকে। আর এই যে দেখেছো, সব খুন্তি হাতাগুলো যে রেখেছি, এই তাকটা কিন্তু আমার নিজের হাতে বানানো, জানো তো। আসলে এই যে লাঠিটা, এটা ঘরেই ছিল। আর বরমশাই যেহেতু প্যান্ডেলের কাজ করে, তো অনেক পিন পেরেক ঘরে থাকে, তো সেই পিন পেরেক নিয়ে ওই তক্তাটার মধ্যে মেরে দিয়ে দড়ি দিয়ে ওখানে টানিয়ে দিয়েছি। আর তার মধ্যেই রেখেছি আমি
হাতা খুন্তি সব সামগ্রীগুলোকে ঝুলিয়ে। আসলে অনেক সময় কী হয় বলতো, দরকারের সময় না এই হাতা খুন্তিগুলো পাওয়া যায় না, তো এর জন্য এরমভাবে রাখাতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। আর এদিকে বাসনগুলো রেখে চলে আসলাম প্রতিদিনের কাজ করতে। কেন বলো তো, এখন যেহেতু বর্ষাকাল, এই যখন তখন বৃষ্টি হয়, আর জামা কাপড় এখনও পর্যন্ত মানে রেগুলার আমি শুকোতে পারি না। ওর জন্য এই যে আগের দিনে কিছু ভিজা জামা কাপড় ছিল, সেগুলোকে নিয়ে চলে আসলাম বাইরে। তো এখন আবার এই তারে মেলে দিলাম। তো এগুলো আজকে আবার শুকিয়ে যাবে, কিন্তু আজকে যেগুলো ধোবো সেগুলো আর শুকোবে না, ওগুলোকেও আমার ওরম ঘরে রাখতে হবে, আবার পরের দিন মেলতে হবে। তো এর জন্যই বললাম এটা হচ্ছে এখন রেগুলারের আর কি কাজ। তবে এই জামা কাপড়গুলো মেলে নিয়ে আর কিন্তু সময় নষ্ট করব না। কারণ কি বলো তো, ওই যে বললাম সকালে একটু দেরি হয়েছে উঠতে, আর একটু দেরি হলে কাজগুলো যেন এলোমেলো হয়ে যায়, মানে ঠিক টাইম মতো যেন সব কমপ্লিট করতে পারি না। তো এর জন্যই মেলে দিয়ে পিছনে চলে আসলাম এই কাঠের মাচার থেকে কাঠ বের করতে। আর জানো তো, এই মাচাটা এতটাই মানে মজবুত করে দিয়েছে তোমাদের দাদা ভাই, যে কাঠ টেনে আমি বের করতে পারি না, অনেকটাই কষ্ট হয়। তো ওই সামনে দিয়ে কিছুটা টেনে টেনে কিছু পরিমাণে বের করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু এখন রান্না বসাবো। তো এবার আমি রান্নাটা সেরে নেব। তো ওই যে উনুনের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি মাটির লেপে, আর এদিকে চালটাও ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। আর কী বলো তো, এই সকাল টাইমটা না ঘুম থেকে উঠে নিয়ে প্রায় 11:30 পর্যন্ত আমার প্রচণ্ড ব্যস্ততা থাকে। কারণ একা হাতে সব কাজ সামলানো, 2 ছেলেকে পড়তে বসানো থেকে আবার স্নান করিয়ে রেডি করিয়ে খাইয়ে স্কুলে দিয়ে এসে পুরো যখন 11:30 বাজে, তখন আমি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারি। তো এর জন্য খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আর জানো তো, এই যে আমি ভাতটা বসাচ্ছি, আর ওই দিকে কিন্তু 2 ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। সকালবেলাটা ওদের সামনে বসতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করি ওই দূর থেকেই পড়া দেখিয়ে দিয়ে আর ওরা বসে সেই পড়াটা করে নেয়। আসলে কি বলো তো, আমার না কলেজে পড়ার খুব শখ ছিল, আর যেহেতু মাথার উপরে বাবা ছিল না, তো এর জন্য সেটা আর আমার হয়ে ওঠেনি ঠিক বলবো না, হয়ে ওঠেনি শুধু মাত্র আমাদের এই সমাজের কারণে। এখন কথাটা শুনে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ, তাই তো? অবাক হওয়ার মতোই কথা। কারণ কি বলো তো, যখন আমি 11 ক্লাসে পড়ি তখন আমার বাবা মারা যায়। তো তখন আমি নিজে টিউশন পড়িয়ে আমার পড়াটাকে আমি কন্টিনিউ চালিয়ে যাই, একটুও থামিনি, কারণ আমার কলেজে পড়ার খুব শখ। তখন যে এরকমভাবে পড়তে পড়তে যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম আর কলেজে যাব, তখন তো আর মাথার উপরে কেউ ছিল না, আমার মা ছিল। তখন ওই আশেপাশে বলে না, ওই যে সমাজের কিছু মানুষ আছে, তারা মার কানে ঢুকিয়েছিল যে মেয়ে সন্তান বড় হয়ে গেছে, কলেজে পাঠিও না, কলেজে গেলে মেয়েরা খারাপ হয়ে যায়, আর বেশি বয়স করে বিয়ে দিলে চেহারার গঠন থাকবে না, তখন কিন্তু আর কেউ পছন্দ করবে না। ওর জন্য মাও তাদের কথায় হয়ে বাধ্য হয়ে আমাকে সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দিল। এভাবে বিয়েও হয়ে গেল, আর আমার কলেজে পড়াটাও হলো না। নিজের সুপ্ত ইচ্ছাটাকে অপূর্ণই রেখে গেলাম। আর বিয়ের পরে স্বামীর কাছে কলেজে পড়ার কথা বলা মাত্রই শাশুড়ি মা বলে উঠল, কি জানো, শাশুড়ি মা বলে উঠল যে একেই তো ভালোই বয়স হয়ে গেছে, কিন্তু এর থেকেও যদি বেশি বয়সে বাচ্চা কাচ্চা হবে না, তো এখন আর কলেজে পড়তে হবে না, এখন গুছিয়ে সংসার করো। তখন শাশুড়ি মার কথা শুনে বাধ্য হলাম মা হতে। তারপরে হয়ে গেলাম মা, আর এখন নিজের পড়াশোনা বলে সংসার সামলাচ্ছি আর ছেলে মেয়ে মানুষ করছি। এটাই এখন আমার জীবন হয়ে দাঁড়িয়েছে। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর আমি এদিকে সব সবজিগুলোকেও কেটে নিয়েছি। তো চলো ভাতটাকে এবার উপর দিয়ে নিয়ে সবজিটাকে আর কি বসিয়ে দেব। আজকে সেরম বিশেষ কিছু রান্না হবে না, আজকে হবে হচ্ছে কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, আর হবে হচ্ছে ঝিঙে পোস্ত। এদিকে ছেলেকে দোকানে পাঠিয়েছি একটা পোস্তর প্যাকেট আনার জন্য, ওই 10 টাকা পাতা যে পোস্তগুলো পাওয়া যায় ওগুলো। তো ওটাকে দিয়ে ঝিঙে পোস্ত করব, আর ওই ডাঁটা চচ্চড়িটা করব।
আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি 5-6টা মতো বড়ি। তো এগুলোকে শিলে আগে গুঁড়ো করে নেব, নাহলে কি বলো তো এই ভাজার পরে না খুব শক্ত হয়ে যায় বড়িগুলো, কেন জানি না, পরে আর গুঁড়ো করা যায় না আর কি। তো এর জন্য আগে শিলে গুঁড়ো করে নিয়ে এদিকে এই যে ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিলাম। এদিকে ডাঁটা চচ্চড়িটা হতে হতে আমি শিলে ওই পোস্তটাকে বেটে নেব। তো এই যে দেখো এটা হচ্ছে 10 টাকা প্যাকেটের সেই পোস্তগুলো। আসলে কি বলো তো, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা হয়েছে আমাদের, কারণ এই যে পোস্তর প্যাকেটটা এতে কিন্তু ভালো পোস্ত থাকে না, ওই ছাটগুলো বলে না, ওই ছাটই কিন্তু থাকে। আসলে পোস্তর যে দাম 10 টাকায় আর কি দেবে তোমরাই বলো। তো যাই হোক, যতক্ষণ খেতে ইচ্ছা হয়েছে নিজেদের সামর্থ্যের মধ্যে কিনে এনে তো রান্না করব, তারপরে আমরা সবাই মিলে আর কি খাবো। এদিকে পোস্তটা বাটতে বাটতে আমার কিন্তু কুমড়োর শাকটাও প্রায় হয়ে এসেছে, আর শাকটা নামিয়ে 2 ছেলেকে শাশুড়ি মাকেও খেতে দিয়ে দেব। তো এদিকে দেখো 2 ছেলেকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, বড় ছেলেকে, আর খেতেও দিয়েছি। কিন্তু ছোট ছেলেকে ড্রেসটা পরায়নি, কারণ ও খেতে বসে না ড্রেসটা নোংরা করবে। তো 2 ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন সবে একটু দেখো এই যে ঘরের সামনে বসেছি, একটু আর কি রেস্ট নিয়ে নিই। তারপরে আর সকালে যে রান্না করছিলাম, রান্না করতে করতে মানে ঘড়ির কাঁটা সমানে ঘুরে চলেছে, আর আমি ঘড়ির কাঁটার সঙ্গে পেরে উঠিনি। তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, আর ছেলেকে যেহেতু স্কুলটা অনেকটাই দূরে, তো যদি সব রান্না কমপ্লিট করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। তো এর জন্য ওই কুমড়ো ডাঁটার তরকারিটা নামিয়েছিলাম, তো ওটা দিয়ে ছেলেদের ভাত দিলাম আর একটু ডিম ভেজে। আর এখন হচ্ছে ওই ঝিঙে পোস্তটা, ওটার সব কিছু আর কি রেডি করা, তোমাদের তো দেখালাম, মশলাও করা হয়ে গেছে। তো ওটা এখন আর কি রান্না করব। তো ভাবলাম চলো রান্না করার আগে একটু রেস্ট নিয়ে নিই, তাই এখানে হাওয়া দিচ্ছিলো বলে একটু বসলাম। আর এই যে ঘরের অবস্থা দেখো আমার, তো এই ঘরটাকে এখন আর কি একটু মুছবো, যেহেতু ছেলেরা সকাল থেকেই খালি পায়ে যাওয়া আসা করে বলে সকালে আর কি মুছি না। তো এখন এটাকে আর কি একবারে মুছেও নেব। তো ঝিঙে পোস্তটা রান্না বসিয়ে দিয়ে ঘরটা একবারে মুছে স্নান করে নেব। তো চলো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো কেমন। পোস্তটায় জল দিয়ে আমি চলে আসলাম এই ঘরে। তো এখন এই ঘরটাকে পুরো ভালো করে মুছে নেব। আর জানো তো এই ঘরের মেঝেটা না রঙটা অনেকটা সাদা, অনেকে দেখবে ঘরের মেঝে করে একটু কালো কালো ভাব থাকে, কিন্তু জানি না তোমাদের দাদা ভাই এই ঘরটা কি সিমেন্ট দিয়ে করেছে, তো মেঝেটা পুরো সাদা, মানে দিনে একবার করে মুছলেও হয় না, 2বার করে মুছলে আমার ঘরটা আর কি পরিষ্কার থাকে। তো এইদিকে এবার ঘরটা পুরো মুছে চলে আসলাম বাইরে সিঁড়িটাকে আর কি মুছতে। তো আমার এই ঘরে কিন্তু 2টো দরজা, এই যে এটা হচ্ছে একদম সামনের দিক, মানে ওটাই মানে রাস্তার দিকে মুখ করে, আর এটা হচ্ছে আমার এই যে রান্নাঘর আর বড় ঘরের দিকে মুখ করে। তো 2টো দরজা রাখার একমাত্র কারণ হচ্ছে, যেহেতু এই যে আমি যেদিকটা আর কি মুছছি এদিকে ঘরের নাকি দরজা রাখতে নেই, তো এর জন্য আমার সুবিধার্থের জন্য আমি এদিকে রেখেছি, আর আরেকটা দরজা আমি রাস্তা বরাবর করে সামনের দিকে রেখেছি। তো চলো ঘরটা তো পুরো মুছে নিয়েছি, তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে, আর এসে দেখলাম আমার ঝিঙে পোস্তটা প্রায় হয়ে গেছে। তো চলো ঝিঙে পোস্তটাকে এবার নামিয়ে নিই কেমন। তো ঝিঙে পোস্তটা নামিয়ে একবারে স্নান করে তারপরে আবার আমি তোমাদের সামনে আসলাম। তো কী বলো তো, এদিকে রান্নাটা কমপ্লিট করে আর একটু সময় নষ্ট করিনি, কারণ এই যে স্নানটা সেরে নিয়ে ভাবলাম কটা বিড়ি বেঁধে নিই, তারপরে আবার তো 1:30 বাজলে ছোটো ছেলেকে আনতে যাব, আবার 3:30 বাজলে যাব বড় ছেলেকে আনতে। তো এই যে এই মাঝখানে যে সময়টুকু থাকে, এই সময়টুকুই কিন্তু আমি হাতে পাই আমার এই হাতের কাজটা করার জন্য। তো ওর জন্য রান্নাটা সেরে তাড়াতাড়ি করে স্নান সেরে একদম কুলো নিয়ে বসে গেছি। তো চলো আমি বিড়িগুলো বেঁধে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে কেমন। এখন ঘড়িতে সময় ঠিক 7টা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। আর আজকে সন্ধেবেলা ছেলেদেরকে নিয়ে আর পড়াতে বসিনি, তার কারণ এই যে তালের বড়া, তো এটা এখন বানাতে গেলে আমার তো অনেকটাই সময় লাগবে, তো এর জন্য এটা নিয়ে বসে পড়লাম বানাতে। তো এখন এই তালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি তালের
রসটাকে আর কি ক্ষীরটাকে বের করে নেব। আর জানো তো, বিয়ের আগে এই তালের বড়া খেতে খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু এই এখন যে খাটনিটা করতে হয় এর জন্য এখন আর অত ভালো লাগে না। তো এই যে দেখো, আমি তালের বড়া করার জন্য কিছু কিছু জিনিস নিয়েছি। তো এখানে নিয়েছি হচ্ছে ময়দা, আর এই বাটিটার মধ্যে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো, আর ওই থালায় নিয়েছি হচ্ছে ঘরে নারকেল ছিল, নারকেলটা কুড়িয়ে, আর পরিমাণ মতো চিনি। তো এগুলো দিয়ে আমি করব। অনেকে আবার সুজিও দিয়ে থাকে, কিন্তু আমি যেহেতু এই চালের গুঁড়োটা দিই এর জন্য সুজিটা ব্যবহার করি না। তো চলো বন্ধুরা, তালের শাঁস খোসাটা আর কি ছাড়িয়ে শাঁসটা বের করে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমার বড়াগুলো কেমন হয়েছে। তো চলো সাথে থাকো। তো ফাইনালি দেখো, অনেকক্ষণ ধরে তালের শাঁসটা বের করার পরে এই যে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আর এই দিকে উনুনে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, এই সব পিঠে বলো, এই তালের বড়াগুলো, এগুলো কিন্তু কাঠের জালে খুব সুন্দর হয়। তো চলো, এবার আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো তেলের ওপরে, আর বড়াগুলো ভেজে নেব। আর বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তো এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুনভাবে।